এটা চ্যাপ্টার 10 অবকল সমীকরণ বা ইংলিশে বলতে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা স্টার্টিং চ্যাপ্টার। এবার একটু একটা জিনিস একটু বুঝে নেব। আমাদের বেসিক্যালি দুটো টাইপের ইকুয়েশনে আমরা ভাগ করতে পারি। দুটো টাইপের ইকুয়েশন বলতে কিরকম বলছি, একটা হলো নর্মাল ইকুয়েশন। নর্মাল ইকুয়েশন বলতে একদম ছোটবেলা থেকে একদম আজকের দিন পর্যন্ত যা যা ইকুয়েশন করেছি সেগুলোকে আমরা একটা নর্মাল ইকুয়েশনের আওতায় ফেলতে পারি। মানে আমরা একটা সিম্পল ইকুয়েশন লিখছি আর সাপোজ এরকম একটা ইকুয়েশন, ঠিক আছে, এটা একটা নর্মাল ইকুয়েশন। ওকে, অথবা এরকম যদি লিখি, এটা একটা নর্মাল ইকুয়েশন। ঠিক আছে, মানে বলতে চাইছি মানে মেইনলি কি কি আছে দেখ, আইদার এক্স আছে, ওয়াই আছে, আর কি আছে, কনস্ট্যান্ট আছে। মানে আমি একসাথে এরকম লিখতে পারি এফ ফর ফাংশন, এমন একটা ফাংশন যেখানে কি কি আছে, একটা এক্স আছে, ওয়াই আছে, আর কনস্ট্যান্ট আছে, আর কিছু নেই। এতদিন যাবত যা করেছি সেগুলো একটি নর্মাল ইকুয়েশন। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ বলতে কি বোঝায়, আমি ছয়টা লিখলাম ডিপ ইকুয়েশন। সেটা হলো এক্স থাকবে, ওয়াই থাকবে, কিন্তু কনস্ট্যান্টটা আর থাকবে কি থাকবে সেই জায়গায় এরকম টাইপের কিছু জিনিস থাকবে, dy বাই dx, d স্কয়ার y বাই dx স্কয়ার, মানে কি ডেরিভেটিভ ফর্ম থাকবে। তাহলে মেন পার্থক্য কি এই দুটো ইকুয়েশনে বোঝা যাচ্ছে? নর্মাল ইকুয়েশনে কনস্ট্যান্ট থাকে, ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনস্ট্যান্ট থাকে না, কি থাকে, ডেরিভেটিভ ফর্মগুলো। ওকে, আচ্ছা এইবার চ্যাপ্টার 10 এ বেসিক্যালি আমরা যেটা শিখবো যে নর্মাল ইকুয়েশনকে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন বানানো যায়, চ্যাপ্টার 10 এ। আচ্ছা আমাকে বলতো কোনো জায়গায় যেটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টকে যদি সরাতে হয় আমরা ডেরিভেটিভের সাহায্য নেবো নাকি ইন্টিগ্রেশনের সাহায্য? ডেরিভেটিভের সাহায্য নেবো। তাহলে নর্মাল ইকুয়েশন থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেতে গেলে কি করতে হবে, অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করতে হবে। তো বেসিক্যালি এই চ্যাপ্টারে নতুন কোনো কিছুই ফর্মুলা নেই, অ্যাকচুয়ালি নতুন এক্সট্রা কোনো কনসেপ্ট আছে তা না, মেন কাজ কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তার জন্য তার সব ফর্মুলা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা এবার তাহলে এইটা থেকে যদি এইটাই যাই, এবং উল্টো প্রসেসও তো আছে, তাহলে কি করতে হবে, এখান থেকে এখানে আসতে গেলে বল উল্টো কাজ, মানে কি ইন্টিগ্রেশন। সেইটা আছে হলো চ্যাপ্টার 11 অ্যান্ড 12। এইটা হলো চ্যাপ্টার 10 এ আছে, চ্যাপ্টার 11 12 হলো এই। বোঝা গেছে? হ্যাঁ না না, শুধু 10 একটা চলে যাবে, খুব সহজ চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার সহজ চ্যাপ্টার। তো বেসিক্যালি পুরোটাই হোম টাস্ক থাকবে, খুবই সহজ চ্যাপ্টার, দেখতে হবে। ঠিক আছে, আর এইখান থেকে এইদিকে আসতে গেলে কি করলাম, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনের সব ফর্মুলা বা লজিক সবই মাথায় রাখতে হবে, যা যা শিখে। ঠিক আছে, তো এবার আমি আচ্ছা আরেকটা জিনিস বলে দিই। ঠিক আছে, যাই হোক, এই হলো ব্যাপারটা। এবার এই চ্যাপ্টারে থেকে অনেক সময় দেখা যায় একটা এমসিকিউ, খুব কমন এমসিকিউ থাকে, এমসিকিউ দিতে পারে বা 2 মার্কসও দিয়ে দিতে পারে। এটা নোট ডাউন করে, ক্রম ও মাত্রা। এই চ্যাপ্টারে ঢুকে গেলাম, চ্যাপ্টারের ভেতরে ঢুকে গেলাম। ক্রম ও মাত্রা, ক্রমটাকে ইংলিশে বলছে অর্ডার, আর মাত্রাটাকে বলছে ডিগ্রি। ক্রম ও মাত্রা, এই তাড়াতাড়ি কি করছিস? ক্রম ও মাত্রা, ক্রম কাকে বলে? আচ্ছা ক্রম লিখে একটু অ্যারো দিয়ে লিখে দাও, ক্রমটা কি? এখানে আমি একটা আগে ইকুয়েশন লিখে নিই, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ধরো এরকম একটা ইকুয়েশন আছে, d স্কয়ার y বাই dx স্কয়ার, তো সাইডে একটা ইকুয়েশন লিখ, তাহলে হোল কিউব প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 5 dy বাই dx। প্রথম কথা এটা বল, এটা কি নরমাল সমীকরণ না অবকল সমীকরণ? অবকল সমীকরণ, ঠিক আছে, কারণ dy dx y এসব আছে। আচ্ছা এখন বিষয়টা দেখ, এখানে দেখ তো কোন জায়গায় সবথেকে হাইয়েস্ট বার ডেরিভেটিভ হয়েছে, এই জায়গায়। তাহলে এই ইকুয়েশনে সবথেকে হাইয়েস্ট ডেরিভেটিভ কতবার হয়েছে?
দুবার হয়েছে, সেটাই হলো অ্যাকচুয়ালি ক্রম। ক্রম মানে ধরি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। অ্যাকচুয়ালি কি কতবার ডেরিভেটিভ হয়েছে সেটাই অবজার্ভ করে বের করতে হবে। তাহলে ক্রম বলতে কি লিখবি, দেখ হাইয়েস্ট ডেরিভেটিভ নাম্বার, হাইয়েস্ট ডেরিভেটিভ নাম্বার। বাংলা লিখে লিখতে বুঝতেই পারছি, হাইয়েস্ট ডেরিভেটিভ নাম্বার। ঠিক আছে, আর মাত্রাটা কি, যেখানে হাইয়েস্ট ডেরিভেটিভ হয়েছে কোন জায়গায়, এখানটায়। হ্যাঁ, তার যেটা পাওয়ার আছে, তার পাওয়ার কত আছে বলতো, হাইয়েস্ট ডেরিভেটিভ নাম্বারের পাওয়ারটা যেটা, সেটা হলো তার মাত্রা। তাহলে কি লিখবো, পাওয়ার অফ অর্ডার লিখতে পারি শর্টে, অথবা পুরোটা একবার লিখে দিতে পারি। তাহলে প্রপারলি বলতে পাওয়ার অফ হাইয়েস্ট ডেরিভেটিভ, এটা যেটা সুবিধা হয়, কিন্তু আলটিমেটলি পরে অ্যাপ্লাই করাটা তো মূল কাজ। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ নাম্বার আর মাত্রাটা হলো পাওয়ার অফ অর্ডার, পাওয়ার অফ হাইয়েস্ট ডেরিভেটিভ। ঠিক আছে, পাওয়ার অফ হাইয়েস্ট ডেরিভেটিভ নাম্বার লিখলাম না, পাওয়ার অফ হাইয়েস্ট ডেরিভেটিভ, এখানটা হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে তার পাওয়ার। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাপারটা তো সহজই লাগবে। তো আমি একটা দুটো এখানে কোশ্চেন করি, তাই না? বল এটার ক্রম কত, মাত্রা কত? ক্রম 2, মাত্রা 1। আচ্ছা, এবার আমাকে বলতো ক্রম কত, মাত্রা কত? ক্রম কত, মাত্রা 3, 1, ক্রম 3, মাত্রা 1, তাই তো? এবার ক্রম কত, মাত্রা? ক্রম 3, মাত্রা, এটা দিলাম যখন কিছু তো লজিক আছে। আরেকবার ভাব, যখন একটা দিলাম নিশ্চয়ই কোনো একটা লজিক তো আছে। হাফ তো ওর ধারে আছে, এর ধারে বল বল। কি লজিক দেখি, যদি কোনো জায়গায় কোনো করণী বা এরকম হয় যে পাওয়ারে ভগ্নাংশ আছে, এটা আছে মানে পাওয়ারে হাফ আছে, মানে পাওয়ারে ভগ্নাংশ আছে, এরকম হতে পারে পাওয়ারে 2/3 আছে। এরকম যদি ব্যাপার থাকে তাহলে সেই ভগ্নাংশটা যাতে না থাকে পাওয়ার। যেমন এই ক্ষেত্রে কি করতে হবে, বোথ সাইড হোল স্কোয়ার করতে হবে। ঠিক আছে, আচ্ছা বোথ সাইড যদি হোল স্কোয়ার করি তাহলে কি ঘটছে বল, এই পুরোটার হোল স্কোয়ার। তাহলে এইখানে তো হাইয়েস্ট ডেরিভেটিভ দেখতেই পাচ্ছি, তাহলে ক্রম 3। আর যদি a প্লাস b হোল স্কোয়ার ভাঙার কোনো দরকার নেই, মানে করে দেখানোর কোনো দরকার নেই, শুধু জাস্ট কনসেপচুয়ালি অ্যান্সার দিতে হবে। এটা কি আলটিমেটলি এটা স্কোয়ার হবে, তাহলে ওইটার মাত্রা কি হবে, 2 চলে আসবে, কারণ ওটা পাওয়ার 2 হবে। আচ্ছা যদি এরকম থাকে যে এইখানে পাওয়ারে 2/3 ছিল, তাহলে বোথ সাইডে কি করবো, যাতে ভগ্নাংশ না থাকে কিউব করে দেবো। নিচে এটা হরে আছে, কিউব করে দিলে এখানে কি হয়ে যাচ্ছে, এরকম দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো? বোঝা যাচ্ছে? তাহলে বোথ সাইড হোল কিউব করে দেবো, তাহলে এটা ক্রম কত হবে, 3, মাত্রা 8। তো এই টাইপের অঙ্ক দিয়ে একটা এমসিকিউতে দিয়ে দিতে পারে, এমনকি 2 মার্কসও দিয়ে দেয় অবশ্য। সহজ জিনিস কি, যদি নিজেরা কেউ না বুঝতে সহজ। ঠিক আছে, এটা হলো ক্রম আর মাত্রা। দ্বিতীয়ত, এবার এই চ্যাপ্টারের অঙ্কগুলো কেমন দেখা যাবে, একেবারে ডাইরেক্ট এক্সারসাইজেই চল, অন্য কিছু তো ফর্মুলা কিছু বলার নেই। অঙ্কের প্যাটার্ন কি করে, কোন প্যাটার্নে অঙ্ক কি আছে। ধর একটা অঙ্ক আছে এরকম, এরকম অঙ্ক হয় দেখছেন যে প্লেন যাবে, এরকম টাইপের একটা অঙ্ক আছে, 4x থাকতে পারে বা mx থাকতে পারে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কটাকে আমাদের মূল কাজটা কি,
বললাম? এই কাজটা কি বললাম? এটা কনস্ট্যান্ট আছে সেটাকে সরানো। আচ্ছা, এবার এখানে কনস্ট্যান্ট বলতে কি বলতে চাইছি সেটাও একটু লক্ষ্য করুন। কনস্ট্যান্ট বলতে কিন্তু এই 4, 5, 6 এগুলোকে বলতে চাইছি। কি বলতে চাইছি? এ, বি, সি, বাকি টি, এম, থিটা, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, এই ধরনের জিনিসগুলো। মানে 4, 5, 6, -10 এগুলো থাকুক বা সরে যাক, কিছু আমাদের এসে যাবে। আমাদের মূল বিষয় কি? এইগুলোকে সরিয়ে এরকম ফর্ম সাজাতে হবে। ঠিক আছে? তো তার জন্য আমাদের কি করতে হবে? এটাকে ডেরিভেটিভ। এখন দেখ, এটাকে ডেরিভেটিভ যদি আমরা করতে বসি কি হতে পারে? দাঁড়া, এখনই করে লিখিস। 2y dy বাই dx ইকুয়ালস টু কি হবে? 4a হলো। তো এবার কারো মনে হতে পারে যে আরো একবার ডেরিভেটিভ করে দিই, তাহলে 4a 0 হয়ে যাবে। এখানে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো এখানে একটা স্পেশাল নোট লেখা, তারপরে অঙ্কটা নোটটা লেগে যাও। একটি অঙ্কে যতগুলি কনস্ট্যান্ট থাকবে, একটি অঙ্কে যতগুলি কনস্ট্যান্ট থাকবে কনস্ট্যান্ট বলতে কিন্তু আমি এই ধরনের জিনিসটি বোঝাচ্ছি। যতগুলি কনস্ট্যান্ট থাকবে হাইয়েস্ট ততবার ডেরিভেটিভ করা যাবে। যতগুলি কনস্ট্যান্ট থাকবে হাইয়েস্ট ততবার ডেরিভেটিভ করা যাবে। কমা দিয়ে লেখ, অথবা প্রয়োজনে তার থেকে কম ডেরিভেটিভ করতে হবে। অথবা প্রয়োজনে তার থেকে কম ডেরিভেটিভ করতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে কটা কনস্ট্যান্ট আছে? কনস্ট্যান্ট কটা আছে? একটা কনস্ট্যান্ট। তাহলে আমি হাইয়েস্ট কতবার ডেরিভেটিভ করতে পারবো? একবার। তার থেকে বেশিবার করা যাবে না, তার থেকে কমও করা যাবে না। তো যাই হোক, তো হাইয়েস্ট আমরা একবারই ডেরিভেটিভ করতে পারবো। তো একবার ডেরিভেটিভ তো অলরেডি হয়ে গেছে। ভালো করে শোন দাদা, একবার তো ডেরিভেটিভ অলরেডি হয়ে গেছে। তাহলে এবার কি করবো? আমি কি বললাম? মেন কাজ কি? কনস্ট্যান্টটাকে সরা। তা কি কি উপায় হতে পারে? একটা হলো, এটা হলো আমাদের মাদার ইকুয়েশন, মানে বেসিক ইকুয়েশন, এই মাদার ইকুয়েশন। তো মাদার ইকুয়েশন আর যে ইকুয়েশন পেলাম তাদের মধ্যে তুলনা করে সরাতে পারি, অথবা একটা ইকুয়েশন থেকে মান বের করে আরেকটা ইকুয়েশনে পুট করে সরাতে পারি, অথবা যে দুটো সমীকরণ পেলাম তাদেরকে কোনোভাবে সমাধান করে করতে পারি। ছোটবেলা থেকে যা সমাধান শিখেছি, যা যা প্রসেস ছোটবেলারই প্রসেস, যে দুজনকে তুলনা করতে পারি বা একজনের মান আরেকটাতে পুট করতে পারি, বা দুজনকে এমনভাবে সমাধান করলাম যে মানটা বেরিয়ে যাবে। মূল কাজ এইটা। তাহলে এখানে বল, এখানে কি করবো? এক্স্যাক্টলি যে কি লিখবো? 2 নম্বর সমীকরণ থেকে 4 এর মান 1 নম্বরে বসিয়ে দেবো। 2 নম্বর সমীকরণ থেকে 4 এর মান 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে কি পাবো বল? y স্কয়ার ইকুয়ালস টু 2y dy বাই dx ইনটু x। ঠিক আছে? আর একটা কথা, যেখানে যেখানে ডেরিভেটিভ করবি সেখানে কিন্তু লিখে দিবি যে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাস। এখানে লিখবি অথবা এখানে এখানে লিখে দিবি কথা, x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। এই কথাগুলো সবসময় মেনশন করবি। তো আগের দিন রেকর্ডেড ভিডিওটা দেখেছে তো অর্ধেক লিমিটেড দেখুন, আগের দিনের ক্লাসের ভিডিওটা দেখুন। তাহলে দেখ, এখানে কি আর কোনো কনস্ট্যান্ট আছে? এখানে যা আছে কি আছে? x আছে, y আছে আর dy বাই dx আছে। আচ্ছা, এবার এই চ্যাপ্টারের জন্য কয়েকটা জিনিস একটু প্র্যাকটিস করতে হবে। dy dx
y1 লেখা প্র্যাকটিস করতে হবে, আর d স্কয়ার y বাই dx স্কয়ার কে y2, আর বোথ সাইডে হ্যাঁ x1 x2 লিখে এটা নোটেশন। তুই যদি এখন অভিকর্ষ ত্বরণকে বলি স্মল জি লিখবো না, লিখবো না, এই অন্য কিছু লিখবি, কারণ ওগুলো নোটেশন, ওগুলো একটা স্ট্যান্ডার্ড নোটেশন। হ্যাঁ স্ট্যান্ডার্ড নোটেশন, ওটাকে ফিক্স করে দাও। তো এখানে কি হচ্ছে দেখ, এমনি তো একটা y কেটে যাচ্ছে, তাহলে এটার অ্যান্সার আমরা এরকম লিখতে পারি, এই পাশে y আর এটা 2x y1, এটা y1 2x y1। ওকে, এইভাবে মানে অ্যান্সারগুলোকে সেট আপ করতে অঙ্ক শেষ। হ্যাঁ খুব সহজ, আর কি সিম্পলিফাই করবে, এই তো চলে এসছে, x চলে এসছে, y চলে এসছে, y1 চলে এসছে, ইয়ার কি হচ্ছে কর এবার অন্য অঙ্ক দেখি নিজেরা। ধরতে পারছি না কি কারণ, প্রবলেম আছে। আচ্ছা ক্লিয়ার হয়েছে কি সবার? কোনো ডাউট আছে কারো? এই পর্যন্ত যা বললাম কোনো কারো কোশ্চেন বা ডাউট থাকলে জিজ্ঞেস করো। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে নিজের অঙ্ক করাবে। সেটা হলো 5 নম্বরের অঙ্ক, y equals to c log x কি আছে -2 পর পরের পেজে 1 নম্বর অঙ্কটা। আচ্ছা আরেকটা জিনিস ওখানে দেখবি যে ইনস্ট্রাকশন কি দিয়েছে, ক্যাপিটাল এ বি স্মল এ বি এগুলোকেই সরাতে বলছে। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম ইনস্ট্রাকশন দিয়ে দেয়, না অনেকগুলোই কনস্ট্যান্ট আছে একটা অঙ্ক, কিন্তু হ্যাঁ সব সরাতে হবে তা না, ওকে কি ইনস্ট্রাকশন দিয়েছে সেটার উপর বেস করে কাজ করবে। ঠিক আছে, তো যাই হোক সেটা ম্যাটার নয় 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্কটা দিলাম অন্য কারণে, দেখ এইটা আছে অঙ্কটা, ঠিক আছে। এখন দেখ এই ধরনের ইকুয়েশনকে একটু ভালো করে ফলো করি। এই ধরনের ইকুয়েশনকে আমরা যদি দুবার ডেরিভেটিভ করি তাহলে দেখবি ইকুয়েশনটা আবার পুরোনো ইকুয়েশনই ব্যাক করে চলে আসে। কি হয় দেখো, প্রথমবার ডেরিভেটিভ করলে কি হচ্ছে, a e to the power x minus b e to the power minus x। যদি আরো একবার ডেরিভেটিভ করি কি আসছে দেখো, a e to the power x plus b e to the power minus x। এইটার ভ্যালুটা কত, আলটিমেটলি কি লিখতে পাচ্ছি y equal to y, অঙ্ক শেষ। বোঝা গেল? এখন ঘটনা হলো এই টাইপের কেস কোন কোন সময় ঘটতে পারে। দেখ এদের পাওয়ারটা যদি সেম ভ্যালু থাকে, লজিকটা শুনবি, এদের পাওয়ারটা যদি সেম ভ্যালু থাকে, একজন প্লাস থাকবে আর একজন মাইনাস থাক, কিন্তু কি সেম ভ্যালু যদি থাকে তাহলে ঘটতে পারে। যেমন ধর যদি এটা 2x থাকতো কি ঘটতো, তো দেখে নাও যাক, 2a e to the power 2x 2b e to the power minus 2x। আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে, 4a e to the power 2x plus 4b e to the power minus 2x। দেখো যদি 4 কমন নিয়ে নিস তাহলে আলটিমেটলি এটা হবে, তাহলে y equal to 4y হয়ে যাবে। তাহলে কি শিখলাম, এদের পাওয়ারটা যদি সেম থাকে তাহলে এই লজিকটা লাগাতে হবে। ডিফারেন্ট থাকলে কি হবে আমি আসছি একটু বল, দাঁড়া আগে এটা বলে নিই। তাহলে পাওয়ারটা সেম থাকলে এই লজিক লাগাতে পারি, অথবা যদি cos আর sin একসাথে থাকে তাহলে এই লজিক লাগাতে পারি। আমি t দিয়ে লিখলাম, যাই হোক আলাদা করলাম, x দিয়ে লিখলাম না। তাহলে কি ডেরিভেটিভটা সাই বাই t এর সাথে কি করতে হবে, তো এরকম যদি cos আর sin মিক্সড থাকে তাহলে এই লজিকটা লাগাতে পারি। দেখ এটাকে যদি দুবার তুই ডেরিভেটিভ করিস দেখ আবার পুরোনোটা বেরিয়ে যাবে। তাহলে এই ধরনের ইকুয়েশনকে বলে পিরিয়ডিক ইকুয়েশন। আগে একটা ডিসকাশন করেছিলাম পিরিয়ডিক ফাংশন, এটা কি বললাম, পিরিয়ডিক ইকুয়েশন সমীকরণ, যে ধরনের সমীকরণ আবার বারবার ফিরে ফিরে আসে ডেরিভেটিভ, পিরিয়ডিক ইকুয়েশন বলতে হবে। তো এই ধরনের জিনিসগুলো হলো সেইটাই
এই টাইপের যদি অঙ্ক থাকে সেটা একটু বুঝে নিন, এটা ডাইরেক্ট করে দিন, ঠিক আছে। আচ্ছা, এইবার কেসটা হলো যে যদি এদের পাওয়ারটা সেম না থাকে তাহলে কি হবে? ভাব এটা a টু দি পাওয়ার 2x আছে, আর একটা অঙ্ক দিয়েছে, মানে একটা অঙ্ক না একটা এক্সপ্রেশন দিয়েছে b টু দি পাওয়ার -3x। খেয়াল কর, এটা e টু দি পাওয়ার 2x দিয়েছে, এটা e টু দি পাওয়ার -3x দিয়েছে। আচ্ছা, এইবার এখানে মূল সমস্যাটা কোথায় হবে? একবার ডেরিভেটিভ করলে এখানে 2 নামবে, এখানে -3 নেমে আসবে। আরেকবার ডেরিভেটিভ করলে 2 দ্বিগুণে 4 হয়ে যাবে, আর এখানে 9 হয়ে যাবে। তাহলে এখান থেকে কোনো কমন নিতে পারবো? এখানে সহগ থাকছে 4a, আর এখানে সহগ থাকছে 9b। খেয়াল কর ভালো করে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এখানে 4a, এখানে 9b, দুবার ডেরিভেটিভের পর, তাহলে কোনো কমন নিতে পারছি না। তাহলে কি করে a আর b কে সরাবো? সমস্যা তৈরি হচ্ছে। এই ধরনের অঙ্ককে কিভাবে সলভ করা যাবে? এখন যেটা দেখাবো সেটা হলো এই চ্যাপ্টারে পুরো মাস্টার কি, একদম মাস্টার কি, মানে যেটা দেখাবো আর এই প্রসেসটা দিয়ে তুই এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ককেই সলভ করতে পারছিস। মানে অন্য কোনো প্রসেসে যদি কোনো অঙ্ক সলভ নাও হয় বা আটকে যায়, তো এই প্রসেসে সলভ হবেই হবে, একদম মাস্টার কি। তবে কি কোনো কোনো অঙ্ক করতে গিয়ে এই প্রসেসে কি হতে পারে, একটু লেন্থি হতে পারে বা একটু সময় সাপেক্ষ হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি উত্তরটা মেলাবে এই প্রসেস। এই প্রসেসটাকে ভালো করে শিখে কি করবো দেখ, লজিকটা ভালো করে বুঝে না, নিজেরাই পারবে, শুনি চলছে তো ভিডিও। আচ্ছা শোন কি করতে হবে, দেখ ভালো করে লজিকটা শুন। এই বিটাকে যদি একা বানিয়ে দিই, একা বানিয়ে দিই মানেটা কি? মানে এই বি এর সাথে তো একটা গুণ আছে, এটা যদি গুণ না থাকে মানে শুধু বি পড়ে রয়েছে, তাহলে যদি ডেরিভেটিভ করি 0 হয়ে যাবে। তাহলে লজিকটা কি, যে কনস্ট্যান্টকে প্রথমে একা বানাতে হবে, তারপরে তাকে ডেরিভেটিভ করবে। প্রথমে একটা স্টেপ হলো, তারপরে আবার সিমিলার স্টেপ, আবার পরের ধাপে একই কাজ করবো। দেখা যাক কি বলতে চাইছি। আচ্ছা আগে বল, এইটাকে যদি একা বানাতে হয় এখানে কি করবো? মানে এটার সাথে যদি অন্য কিছু গুণ না রাখতে চাই, তাহলে এই ইকুয়েশনটাকে কত দিয়ে গুণ করবো বা কত দিয়ে ভাগ করবো? e টু দি পাওয়ার 3x দিয়ে গুণ করবো, তাহলে গুণ করে দে সিম্পলি। কারো কোনো কনফিউশন বা কোশ্চেন বা প্রবলেম হলে কিন্তু সরাসরি বলবি, চেপে যাবে, ঠিক আছে? একদম ফ্র্যাঙ্কলি বলবি, এই দ্বিতীয়বার বলবি। তাহলে এতে কি সুবিধা হলো, এই কনস্ট্যান্টটা কি হলো, একা হয়ে গেল, এর সাথে আর কিছু গুণ আছে কি নেই। এইবার কি করবো, এই সমীকরণটাকে ডেরিভেটিভ করবো, ঠিক আছে? তাহলে এটা করলাম, এবার এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আচ্ছা বল, এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হচ্ছে? এবার 3x y1 লিখলাম, y ইনটু 3 টু দি পাওয়ার 3x, এখানে কি হবে 5a টু দি পাওয়ার 5x, আর b এর ডেরিভেটিভ 0, তাহলে b আর থাকলো না। এখন অঙ্কটা এটা আছে, তাহলে b কিন্তু অলরেডি সরে গেছে, এবার কাকে সরাবো? একে। তাহলে এবার একেও একা বানাবো, তাহলে এটাকে কি দিয়ে গুণ করবো, ভাগ করবো? বল e টু দি পাওয়ার 5x, মানে -5x দিয়ে গুণ করতে হবে, অথবা e টু দি পাওয়ার 5x দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? e টু দি পাওয়ার 5x দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে? e টু দি পাওয়ার -2x y1, এটা কত হবে? 3y e টু দি পাওয়ার -2x, তাই তো? ইকুয়ালস টু কত হচ্ছে? 5x, ঠিক আছে তো? ওকে। আচ্ছা এইবার এইটাকে পুরো যদি ডেরিভেটিভ করে দিই তাহলে কি পাশে 0 হয়ে যাবে, তাহলে এর কিছু হয়ে যাচ্ছে। আরেকটা লজিক খেয়াল করে, যে দুটো কনস্ট্যান্ট ছিল, হাইয়েস্ট দুবারই ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে বল? এটাকে u ইনটু v, তো e টু দি পাওয়ার -2x কে রেখে এটা ডেরিভেটিভ y2 প্লাস y1 কে রেখে এটা ডেরিভেটিভ কত? -2 e টু দি পাওয়ার -2x, কি
সামনে কেন ইউ ইন্টু ভি, ইউকে রেখে ইউকে কনস্ট্যান্ট রাখবো, স্টে করলাম, এর ডেরিভেটিভ আগে করেছি। তুই যেটা বলছিস সেটাই তো এখানে লিখবো। হ্যাঁ, y1 কে স্টে করে এটা ডেরিভেটিভ প্লাস 3, এটাকে পুরোটার সাথে গুণ রাখলাম, y ইন্টু এটার ডেরিভেটিভ -2 e টু দি পাওয়ার -2x প্লাস e টু দি পাওয়ার -2x কে রেখে y1। দেখ এটা হচ্ছে ইকুয়ালস টু কত হবে 0, 5 এ একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0। বোঝা যাচ্ছে? এবার কি করতে পারি আলটিমেটলি এখানে যোগ বিয়োগ করে দিতে পারি, যা যা যোগ বিয়োগ হয় যোগ বিয়োগ করে দিবি, আর যা যা গুণ ভাগ হয় করে দিবি। আচ্ছা আমি এটা শেষই করে দিই। দেখ y2 হচ্ছে এখানে দেখ -2y1 আর এখানে +3y1, তাহলে চলে আসবে তো টু দি পাওয়ার -2x y1 আসবে। দেখ -2y1 +3y1 যোগ করলে এটা -2x y1, আর এখানে কত হচ্ছে -6 e টু দি পাওয়ার -2x y = 0। ঠিক আছে, এইবার এটাকে e টু দি পাওয়ার -2x ভাগ করে দিতে পারি। ভাগ করে দিলে আলটিমেটলি অ্যানসার কি আসছে y2 + y1 -6y = 0। তাই কি বললাম, মিনিমাম যেটুকু যোগ বিয়োগ যাবে সেটুকু যোগ বিয়োগ করে দিবি, আর যেটুকু ভাগটা যেতে পারে সেটুকু ভাগ করে দিবি, তারপর ফাইনাল অ্যান্সার লিখে। ক্লিয়ার হয়েছে প্রসেসটা? এই হলো একদম আলটিমেট কি, এটা মাস্টার কি। ওকে, এই গেল। আর এই হিসাবে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা আমি এখন শেষের দিকে একটু চলে যাচ্ছি, যে কতগুলো এরকম কথা অঙ্ক আছে, অনেক কিছু শব্দ দিয়ে লেখালেখি আছে। হ্যাঁ, তো সেই জায়গাটায় একটু রাখতে পারে হলো ক্লাস 11 এর স্থানাঙ্ক জ্যামিতি। ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। তো সেই ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে, এক্ষেত্রে 11 এর বইটা ঘাটাঘাটি করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, খুব বেশি লাগবে তা নয়। আমি এতটুকু একটু শর্ট নোটস দিয়ে দিচ্ছি। ধর যেমন 20-1 নম্বর অঙ্ক, 20-1 নম্বর অঙ্ক বলছে যেসব অধিবৃত্তের অক্ষসমূহ x অক্ষের সঙ্গে সমাপতিত হয় তাদের অবকল সমীকরণ বের করতে বলেছে। আচ্ছা অবকল সমীকরণ তো পরে বেরোবে, আগে তো এমনি সমীকরণ বের করি। আগে এমনি সমীকরণটা যদি না লিখতে পারি অবকল সমীকরণ পাবো কি? আগে বল যে এবার এটার এমনি সমীকরণটা কি হয়, অধিবৃত্তের এমনি সমীকরণটা কি সেটা বল আগে। বল বল। আমি কোশ্চেনটা চেঞ্জ করে দিয়েছিলাম, আমি একটু ডিফারেন্ট একটা অঙ্ক ডিসকাস করেছি। ঠিক আছে কি, আমি একটু ডিফারেন্ট অঙ্ক ডিসকাস করেছি, অন্য কোনো থেকে। আচ্ছা অধিবৃত্তের সমীকরণ কি? আচ্ছা এইটা যদি লিখে ফেলা যায়, এইটার অবকল সমীকরণ বের করা যাবে তো, এটা সরানো যাবে। মূল ব্যাপার এই ফর্মে লিখে ফেলতে হবে। তো তার জন্য মিনিমাম কিছু জিনিস মাথায় রাখা। আমি বলেছিলাম ক্লাস 11-এ যারা ছিলি নিশ্চয়ই মনে আছে, যে অধিবৃত্তের মুখ যেই দিকে থাকে তার সেই অক্ষের পাওয়ার কি হয়? 1। এখানে মুখ কোথায় আছে? এক্স অক্ষের দিকে মুখ আছে, এই লজিকটা মাথায় রাখা। এক্স অক্ষের দিকে মুখ আছে, তাহলে কার পাওয়ার 1 হবে? এক্স এর পাওয়ার 1 হবে, আর ওয়াই পাওয়ারটা 2 হবে। এখন বিষয়টা হলো প্লাসের দিকে আছে না মাইনাসের দিকে আছে সেটা হিসেবে ঠিক হবে। যদি ও প্লাসের দিকে থাকে তাহলে কি হবে? প্লাস করে এক্স, যদি মাইনাসের দিকে থাকে মাইনাস করে এক্স। কিন্তু এখানে কোনো কিছু বলেছে? এখানে কি বলছে দেখ, অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষের সাথে সমাপতিত। মানে কি? মানে অ্যাকচুয়ালি অত ভাষা দেখে লাভ নেই, মূল ব্যাপার অধিবৃত্তের অক্ষটাই হলো এক্স।
তাহলে কি ওর মুখটা কি এক্স অক্ষের দিকে, এখন এই দিকে হতে পারে এই দিকে হতে পারে, তাহলে প্লাস মাইনাস দুটো লিখে অঙ্ক করতে পারে, করা যাবে। আর যদি উল্টো অঙ্ক দিত ওয়াই অক্ষের দিকে তাহলে করে ওয়াই। ওকে, আচ্ছা যদি এরকম দিত এক্স অক্ষের সাথে সমান্তরাল, সিম্পলি গিয়ে চলে আসবে ওয়াই এর সঙ্গে এটা বিটা, মনে পড়ছে আলফা, ঠিক আছে। হ্যাঁ, আর এই সব ক্ষেত্রে এরকম বলে দিতে পারে যে এক্স অক্ষের সমান্তরালটা হলো ওর অক্ষ, তাহলে কি হবে এটা হবে। এখন দেখ এখানে কনস্ট্যান্ট কি কি আছে, আলফা বিটা এ, সেই ক্ষেত্রে ভালো করে শুনে নেই কথা বলবো, আলফা বিটা এ সেই ক্ষেত্রে কোশ্চেনে বলে দিতে পারে ওর এই নাভি, এটাকে কি নাভিলম্বের দৈর্ঘ্য না, এটা কোশ্চেনে উল্লেখ থাকতে পারে যেখানে নাভিলম্বের দৈর্ঘ্যটা ধ্রুবক, আর মানে কি এইটা নিয়ে আমাদের বেশি নাড়াঘাড়া করতে হবে, এটা বলতে চাইছি, মানে এটা ফিক্সড রেখে, মানে এটা ভাব এরকম কাজ করছে, এইটার মতো কাজ করছে, মানে এইটা জায়গায় 60 হোক, মূল ব্যাপার আমি একটা কনসেপ্ট বলছি যে এইটার মতো কাজ করছে। আমি বলে এলাম না যে এরকম সংখ্যা থাকলে এটা নিয়ে কোনো নাড়াঘাটার ব্যাপার নেই, আমাদের মূল সরানোর জায়গা কি এই ধরনের জিনিসগুলো, এই ধরনের কনস্ট্যান্টগুলো যে এ বি সি আলফা বিটা এই ধরনের, কিন্তু এই 4এটাকে ওরা এরকম টাইপের বানিয়ে দিল ওই কথার মানে, সেটা তোকে বুঝে নিতে হবে। তাহলে এইখান থেকে তোকে কি কি সরাতে হবে, আলফা ডি দুবার ডেরিভেটিভ করতে হবে ভাই। আচ্ছা এইটা কার সমীকরণ, উপবৃত্তের সমীকরণ, এখানে এইটা হলো পরাক্ষ, যদি এটা বড় হয় তাহলে এটা পরাক্ষ আর এটা কি উপাক্ষ, মনে পড়ছে। তাহলে কি আলটিমেটলি এখানে কটা কনস্ট্যান্ট আছে, দুটো এ আর বি, এটা সরাতে হবে, ঠিক আছে। আর একটা ওখানে অঙ্ক আছে দেখ, ওদের পড়াচ্ছিলাম ব্যাপারে কত নাম্বারটা, বৃত্ত দিয়ে একটা অঙ্ক আছে, 23-এরটা করাচ্ছিলাম, 23-এরটা করাচ্ছিলাম, ধরো এই ডিসকাস করে দিই, বাদ বাকি নিজেরা বুদ্ধি লাগে, আর যেটুকু প্রয়োজন হবে একটু ক্লাস 11-এর বই পড়ো, ঠিক আছে। আচ্ছা কি বলছে দেখ 23-এর মূল বিন্দুগামী এক্স অক্ষের উপরে কেন্দ্র, তাই বলেছে না। আচ্ছা এক্স অক্ষের উপরে কেন্দ্র হলে এখানটায় তো বল কেন্দ্রের স্থানাঙ্ক কি লিখতে বলে, বল এক্স কমা 0, মূল ব্যাপারে কি ভুজ থাকবে প্রতি থাকবে না, তাহলে এক্স লিখিস না, ওইটা অন্য কিছু একটা, মানে সাপোজ ধর এ লিখি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এ কমা 0, এখন বলছে মূল বিন্দুগামী একটা বৃত্ত যার কেন্দ্র এখানে, তাহলে বৃত্তটা কোথা থেকে গেছে, মূল বিন্দু থেকে গেছে, এরকম সমীকরণ কি হয়, x মাইনাস আলফার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কয়ার ইকুয়ালস টু কি হয়, ব্যাসার্ধের স্কয়ার, সূত্রটা a স্কয়ার ব্যাসার্ধের স্কয়ার। আচ্ছা এখানে আমাকে বল স্থানাঙ্ক কত, কেন্দ্রের a কমা 0, তাহলে এখানে কত বসবে, x মাইনাস a এর হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটার হোল স্কয়ার, আর এখানে ব্যাসার্ধ কত বলতো, এই হবে, কেন্দ্র a কমা 0 তে আছে, কোনো কনফিউশন আছে কি, আলটিমেটলি কি হবে ইকুয়াল টু a স্কয়ার, এবার একটু ভাঙাচোরা করে নিবি, তারপরে স্কয়ার স্কয়ার কেটে গেল, তারপরে ডেরিভেটিভ কাকে সরাতে হবে, অনলি একে সরাতে হবে ডেরিভেটিভ। ওকে, তাহলে পরের দিন পুরোটা হোম টাস্ক, আজকের মতো এখানেই শুরু।